আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায় পড়বো স্যার, কাজ, ক্ষমতা ও শক্তি। এই চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সাধারণত প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে। আর এই অধ্যায়ের গাণিতিক অংশটা তুলনামূলক খুব বেশি কঠিন না, সোজা। কথা কি বুঝতে পারছেন? এই অধ্যায়টাতে, টোটাল অধ্যায়টাতে গাণিতিকটা সাধারণত দুইটা ভাগে ভাগ হয়ে আসে। একটা ভাগ আসে কাজ এবং শক্তি সম্পর্কিত, এবং আর একটা ভাগ হয় আপনার ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত। আমি দুইটা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের সাধারণত গাণিতিক অংশটা আপনাদেরকে পড়াই দিব। আপনাদেরকে এমন ভাবে পড়াবো আপনারা ইনশাল্লাহ গাণিতিকটা অ্যান্সার করতে পারবেন। আমি কিন্তু এখানে সংজ্ঞা টঙ্গা থিওরি পড়াবো না, সূত্রগুলো লিখে কিভাবে ম্যাথগুলো সলভ করবেন আমি সেইগুলো দেখাই দিব ইনশাল্লাহ। আজকে আমরা প্রথম ক্লাসে কাজ এবং শক্তি সম্পর্কিত যেটা আছে সেইটা আমি পড়াই দিব আপনাকে। কাজ এবং শক্তি সম্পর্কিত, কথা কি বুঝতে পারছি? প্রথম টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো, কাজ এবং শক্তি সম্পর্কিত। স্যার দেখেন, এখন কাজ কাকে বলে, শক্তি কাকে বলে, কাজের সূত্র কি, এগুলো আমরা কিন্তু অনেক পড়াশোনা করছি বা বই খুললে এগুলো দেখতে পারবো। আমি আবারও বলতেছি, আমরা এই ক্লাসের মধ্যে স্যার শুধু এটার ম্যাথ গুলা কিভাবে সলভ করবো বা ম্যাথ গুলা কিভাবে আসতে পারে, আপনাদের টেস্ট পেপার খুললেই বা আপনারা যারা গাইড টাইড কিনছেন বা বিভিন্ন প্রশ্ন ব্যাংক খুললে সাধারণত এই অধ্যায়ের শক্তি এবং কাজ সম্পর্কিত যতগুলো সৃজনশীল আছে বা যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো আপনারা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আমি বললাম কিছুক্ষণ আমার সাথে থাকেন, আপনারা আমাদের সাথে এই দুইটা ক্লাস করবেন। আজকে পার্ট 1 হচ্ছে, আগামীতে ক্লাস পার্ট 2 দিব, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পার্ট 2 চলে যাবে আপনাদের সামনে। দুইটা ক্লাস করবেন, এই অধ্যায়ে আপনি আলহামদুলিল্লাহ গান ম্যাথমেটিক্সে বস হয়ে যাবেন। ওকে স্যার, কথা না বলে আমরা শুরু করে দিলাম। স্যার প্রথম দেখেন কাজ। স্যার আমরা খুব ভালো করে জানি কাজ কাকে বলে, কাজের সংখ্যা টঙ্গায় আমরা যাচ্ছি না। স্যার এখন শুরুতেই দেখেন কাজকে সাধারণত আমার ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি সূত্রগুলো একটু শুরুতে লিখে নেই, কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ ইকুয়াল টু আমি লিখতে পারি এম জি এইচ। কাজকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? কাজকে সাধারণত ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ আমি লিখতে পারি। স্যার দেখেন, এরপরে আপনার শক্তির মধ্যে একটা আসে গতি শক্তি আর একটা আসে হলো আপনার বিভব শক্তি। আমি যদি গতি শক্তির সূত্র লিখি, বলেন গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? ই কে দ্বারা প্রকাশ করা হয়। ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। স্যার ঠিক আছে, এখন আমি যদি এখানে বিভব শক্তি লিখি, স্যার দেখেন বিভব শক্তি, বিভব শক্তিকে আপনার ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি ইকুয়াল টু এম জি এইচ। কথা কি বুঝছেন? দেখেন স্যার, কাজ এবং শক্তি সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে সেগুলো করার জন্য আপনাকে কাজ, কাজের সূত্র ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তারপরে গতি শক্তির সূত্রটা আপনার লাগবে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তির সূত্র আপনার লাগবে ইপি ইকুয়াল টু এম জি এইচ। আর এই অধ্যায়ে, এই অধ্যায়ের মধ্যে আপনাকে বেগ নির্ণয় করতে হবে। এই অধ্যায়ে এই যে বেগ নির্ণয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে বেগ নির্ণয় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেগ নির্ণয়ের জন্য আপনি সাধারণত এই দুইটা সূত্র ব্যবহার করবেন। একটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কথা কি বুঝাইতে পারছি? আর একটা হলো আপনার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই দুইটা সূত্র সাধারণত আপনি বেগ নির্ণয়ের জন্য ব্যবহার করবেন। কথা বুঝাইতে পারছি? তো দেখেন, এই কয়েকটা সূত্র যদি আমি খুব ভালো করে পড়ি তাহলে কাজ এবং শক্তি সম্পর্কিত যে টপিক গুলো আছে সেইগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা কি বুঝছেন? স্যার দেখেন, আমি যদি শুরুতে বলি কাজ, কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। স্যার এই সূত্রটা কই থেকে আসছে দেখেন। স্যার কাজ সাধারণত ডব্লিউ ইকুয়াল টু আমি লিখতে পারি এফ এস, স্যার বল ইন্টু সরণ। কাজ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ এস লিখতে পারি না? আমি আবার এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এম এ লিখতে পারি, এস আছে তো ডব্লিউ ইকুয়াল টু এম এস, এইভাবে কিন্তু এম এস লেখা যায়। আর যদি আপনি অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে যদি কোনো বস্তু পড়ে তখন ওই জায়গায় আপনি ডব্লিউ ইকুয়াল টু এফ এইচ লিখতে পারেন। তখন উপর থেকে কোনো বস্তু পড়লে আর ত্বরণ থাকে না, অভিকর্ষ ত্বরণ হয়ে যায়। এফ ইকুয়াল টু যদি তখন আপনি এম জি লিখেন তখন ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এই যে দেখেন স্যার, ডব্লিউ ইকুয়াল টু আপনি চাইলে এম এস ও লিখতে পারেন, এম জি এইচ ও লিখতে পারেন, যেটা ইচ্ছে এটা লিখেন। স্যার এইটাও লেখা যায়, এইটাও লেখা যায়। স্যার এইটা আমি কখন লিখবো বলেন? এইটা আমি লিখবো যখন ভূপৃষ্ঠে কোনো বস্তু দৌড়াবে। তো যেমন ধরেন আপনি এখান থেকে একটা বস্তুকে ধাক্কা দিয়ে 5 মিটার সরাইছেন, যদি ভূপৃষ্ঠে একটা বস্তুকে 5 মিটার সরান তখন সেই ক্ষেত্রে এটা হবে এম এস। এম হলো বস্তুর ভর, এ হলো ত্বরণ, এস হলো সরণ। আপনি কতটুকু দূরত্ব সরাইলেন, আপনি কতটুকু দূরত্ব তাকে নিয়ে গেলেন। কথা কি বুঝছেন? অতিক্রান্ত দূরত্ব হলো এস এর মান। একটা 5 কেজি ভরের বস্তুকে 0.2 ত্বরণে ধাক্কা দিয়ে আপনি 5 মিটার সরাইলেন। কথা কি বুঝছেন? এখানে এম হলো বস্তুর ভরটা, এ হলো ত্বরণটা, এস হলো দূরত্বটা। কথা কি বুঝছেন? আর কোন বস্তুকে যদি আপনি উপরের দিকে উঠান, কোন বস্তুকে কোন দিকে উঠান?
উপরের দিকে যদি উঠান তখন সূত্র বসবে এটা ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। কারণ উপরের দিকে যদি কোনো বস্তু উঠে, কথা কি বুঝছেন, ওই জায়গায় আর আপনার জি থাকে না, ওই 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 জায়গায় সরি ইয়া থাকে না, এর পরিবর্তে কি হয়ে যায়, জি হয়ে যায়। কথা কি বুঝছেন? কাজের সঙ্গে আমরা কি পড়ছিলাম স্যার, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, কোনো বস্তুকে আপনি ধাক্কা দিবেন, সে বস্তু যদি স্মরণ ঘটে তখন সেটাকে বলবো আমি কাজ। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, দেখেন এখন তাহলে আমি শুরুতে কি বললাম স্যার, কাজের সূত্র আমি এইটা সবচেয়ে বেশি লাগে এমজিএসটা। এমজিএস আমি লিখলাম, এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো আমার উচ্চতা। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন তারপরে দেখেন গতি শক্তি এবং বিভব শক্তি দুইটা সূত্র আপনাকে শিখতে হবে। ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, আমরা এটা প্রত্যেকেই পড়ছি। তারপরে বিভব শক্তি সূত্র হলো ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম বস্তুর ভর, জি হলো 9.8 যেটা অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। এইখানে এম হলো স্যার ভর এবং বি হলো বস্তুর বেগ। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি আপনাকে বলছি এই অধ্যায়ে মাঝে মধ্যে আপনাকে বেগ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে স্যার? বেগ। বেগ নির্ণয়ের সময় আমি কি বলছি, বেগ নির্ণয়ের সময় সাধারণত আপনি এই দুইটা সূত্র সবসময় ব্যবহার করবেন। একটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এইগুলা খাতায় নোট করে ফেলেন ইনশাল্লাহ। স্যার এখন আপনি দেখায় দেখেন, আপনি এই সূত্র কখন ব্যবহার করবেন দেখেন, যখন আপনার সময় দেওয়া থাকবে। যখন আপনার কি দেওয়া থাকবে স্যার? সময়। যখন আপনার ডাকের মধ্যে সময় দেওয়া থাকবে তখন এই সূত্র দিয়ে আপনি বেগ নির্ণয় করবেন। খুব ভালো করে বুঝেন, এই সূত্রটা আপনি ঠিক তখন ব্যবহার করবেন যখন আপনার ডাকে সময় দেওয়া থাকবে। আর এই সূত্র আপনি ঠিক তখন ব্যবহার করবেন যখন আপনার উচ্চতা দেওয়া থাকবে। ডাকের মধ্যে কি দেওয়া থাকবে স্যার? উচ্চতা। কথা খুব ভালো করে বুঝেন। আমি আপনাকে বলছি এই অধ্যায়ে আপনাকে বেগ নির্ণয় করতে হবে। এখন বেগ নির্ণয় করার জন্য এই দুটো সূত্র থেকে একটা সূত্র আপনি ব্যবহার করবেন। এখন এইটা ব্যবহার করবেন নাকি এইটা ব্যবহার করবেন, এটা নির্ভর করতেছে আপনার ডাকে কি সময় দেওয়া আছে নাকি উচ্চতা দেওয়া আছে। যদি ডাকের মধ্যে সময় দেওয়া থাকে তাহলে এইটা দিয়ে আমি বেগ নির্ণয় করবো, আর যদি উচ্চতা দেওয়া থাকে তখন এইটা দিয়ে আমি বেগ নির্ণয় করবো। কথা কি বুঝছেন? ওকে, এখন আমি আপনাকে একটু একটা কথা বলি, এই অধ্যায়ের এই টাইপের ম্যাথ গুলা করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো এইটা। এখন আমি যেটা বলবো স্যার দেখেন, এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাকায় দেখেন বিভব শক্তি নির্ণয়ের সময় এইচ আছে, তাকায় দেখছেন বিভব শক্তির সময় এইচ আছে, খুব ভালো করে খেয়াল করে এগুলো ভাই। বিভব শক্তি নির্ণয়ের সময় এইচ আছে এবং এখন বেগ নির্ণয়ের সময় কি আছে? এইচ আছে। গভীর মনোযোগ, বিভব শক্তি নির্ণয়ের সময় আমার এইচ আছে, মানে বিভব শক্তি সূত্রের মধ্যে কি আছে? এইচ আছে। এবং বেগ নির্ণয়ের যে সূত্র ওই সূত্রেও কি আছে? এইচ আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বেগ নির্ণয়ের যে এইচ এবং বিভব শক্তি নির্ণয়ের যে এইচ, দুটো এইচ কি একই কথা? না স্যার, এক কথা না। তাহলে কি ঘটনাটা দেখো, তুমি আসলে এতটুকু জায়গা মনে রাখো, পরে আমি তোমাকে খুব ভালো করে বুঝাইতেছি। বিভব শক্তি নির্ণয়ের যে এইচ, সে এইচ হলো নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। কথাগুলো খুব ভালো রাখি মনে রাখো। বিভব শক্তি নির্ণয়ের এইচ হলো নিচ থেকে উপরের দিকে এবং বেগ নির্ণয়ের যে এইচ, সে এইচ হলো আমার উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। এই দুইটা কথা আমি মনে রাখবো। এই অধ্যায়ে তুমি যখন অঙ্কগুলা করতে যাইবা তখন তোমাকে সবচাইতে বেশি প্যারা দিবে হলো এই ভ্যাগ। কথা কি বুঝছেন? সবচেয়ে বেশি প্যারা দিবে হলো এই ভ্যাগ। আমার এখানে যে ফ্যানটা রাখা, এই ফ্যানটা ঘুরতে ঘুরতে মানে চলতে চলতে দিক পরিবর্তন হয়ে যায়। ফ্যানটা একটু দিয়ে আসলাম আমার দিকে, প্রচুর গরম লাগতেছে তো, গরম অনেক বেশি, গরমের সময় রেকর্ড করা হচ্ছে ক্লাসগুলা। স্যার দেখেন আমি যে জায়গায় ছিলাম, আমি বলছি বিভব শক্তির সময় যে এইচ, সে এইচ হবে আপনার সবসময় নিচ থেকে উপরের দিকে। কথা কি বুঝছেন? আর বেগ নির্ণয়ের সময় যে এইচ, সে এইচটা হবে উপর থেকে নিচের দিকে। কথা কি ক্লিয়ার? এতটুকু জিনিস কি আমি বুঝতে পারছি? ওকে স্যার, এতটুকু জিনিস যদি বুঝতে পারি তাহলে এখন আমরা এই অধ্যায়ের ম্যাথ গুলোতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা দেখেন আপনাদের জন্য আমি অফ ক্যামেরাতে কিছু ম্যাথ লিখে রাখছি। এখানে একটা দেখেন, এই টাইপের ম্যাথ আপনারা অসংখ্য পাবেন, অনেক পাবেন। দেখেন এই ম্যাথটা যদি আমি আপনাকে বলি, এইটা হলো একটা বস্তু, যে বস্তুর ভর দেওয়া আছে 250 গ্রাম। এই বস্তুটা এটা হলো আপনার ভূপৃষ্ঠ বা মাটি। ভূপৃষ্ঠ থেকে 80 মিটার উপর, 60 মিটার উপরে বস্তুটাকে রাখা হয়েছে। কথা কি বুঝছেন? এই বস্তুকে যদি আপনি এখান থেকে ছেড়ে দেন সুন্দর করে নিচে পড়ে যাবে, একদম ক্লিয়ার। যে বস্তু রাখা আছে বস্তুর ভর দেওয়া আছে 250 গ্রাম।
টোটাল যে উচ্চতা দেওয়া আছে 60 গ্রাম। কথা বুঝাইতে পারছি? এখন আপনাকে আবার একটা শর্ত দিয়ে দিচ্ছে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, মানে এবির মান যতটুকু, বিসির মান ঠিক ততটুকু এবং সিডির মান ঠিক ততটুকু। কথাগুলো খুব ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে ফিজিক্সটা পড়ার জন্য উদ্দীপকটা খুব ভালো করে বুঝতে হবে, এবং উদ্দীপকটা যদি কথায় লেখা থাকে বাংলায়, সেটাকে আগে চিত্রে রূপান্তর করতে হবে। এখানে চিত্রে দেওয়া আছে। এখন দেখেন, ভূপৃষ্ঠ থেকে 60 মিটার উপরে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটাকে যদি উপর থেকে আমি ছেড়ে দিই, ভূপৃষ্ঠে পড়ে যাবে, ভালো কথা। এখন পড়ার সময় সর্বোচ্চ যে বিন্দুটা হলো সর্বোচ্চ উচ্চতা একটা বিন্দু। এখন এখান থেকে যদি বস্তু ছেড়ে দেয়, তোর বি বিন্দু আর একটা বিন্দু হয়েছে, তারা মাঝে সি মাঝখানে আরেকটা বিন্দু হয়েছে, এবং ডি ভূমিতে লাগানো অবস্থা একটা বিন্দু। কথা কি বুঝছেন? ওকে। এখন আমি যদি এই প্রশ্নটা মানে এই উদ্দীপকটা থেকে একটা প্রশ্ন লিখছি, এখন সবার আগে যদি আমি এখান থেকে আপনাকে বলি যে এ বিন্দুতে বস্তুটিকে এ বিন্দুতে উঠাতে কি পরিমাণ কাজ করা লাগবে। যেমন ধরেন আমি এই উদ্দীপক থেকে যদি আপনাকে প্রথম প্রশ্ন করি, বস্তুটি তো অবশ্যই উপরে ছিল না। 60 মিটার উপরে কি বস্তুটা ছিল কখনো না? ভূমি থেকে এটাকে 60 মিটার উপরে উঠানো হয়েছে। এখন ধরেন আমি আপনাকে প্রথম প্রশ্ন বললাম যে বস্তুটিকে ভূমি হতে এ বিন্দুতে উঠাইতে কি পরিমাণ কাজ করা হয়েছে। কথা কি বুঝছেন? এখন কাজের সূত্র কি আপনি দেখেন থাকে ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তখন আপনি এদিক দিয়ে এম ইকুয়াল টু কত লিখবেন একটু থাকায় দেখেন। এম এর মান দেওয়া আছে আপনার 250 গ্রাম। এখন সেটাকে গ্রামকে যদি আমি কেজিতে নিতে হবে, আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলছি, আপনাকে দূরত্ব যদি আপনার কিলোমিটার থাকে এটাকে মিটারে আনতে হবে। আপনি যত জায়গায় ফিজিক্স অঙ্ক করেন আপনার 9-10 বইয়ে, এবং আপনার যদি ভর যদি গ্রামে দেওয়া থাকে সেটাকে কেজিতে আনতে হবে। কেজিতে আনলে 1000 দ্বারা ভাগ দিবেন, 0.25 কেজি। জি এর মান সবসময় ফিক্সড 9.8 ms ইনভার্স 2। কথা কি বুঝছেন? এরপরে এস উচ্চতা। কথা কি বুঝছেন? উচ্চতা আপনাকে বলছে ডি থেকে যদি আপনি এ বিন্দুতে উঠান, উচ্চতা সবটা কতটুকু আছে? 60 মিটার আছে। কথা কি বুঝছেন? তাহলে আপনি এখানে এম এর মান বসাবেন 0.25 ইন্টু জি এর মান বসাবেন 9.8 ইন্টু এরপরে আপনি ধরেন এইচ বসাবেন, এই হলো 60 মিটার। তো সবটা দিয়ে না মান যেটা আসবে এটাই আপনি বসাই দিবেন। কথা কি বুঝাইতে পারছি? ঠিক একইভাবে এখান থেকে, এগুলো হলো খুব সহজ প্রশ্ন, এগুলো খুবই সোজা প্রশ্ন, এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, অনেক সহজ, এগুলো এমসিকিউ আসতে পারে। তো দেখেন এখান থেকে আপনাকে আরেকটা প্রশ্ন তারা করতে পারে যে এখন আপনাকে যদি প্রশ্ন করে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে। হ্যাঁ দেখেন এটা একটু ভালো প্রশ্ন, আমি আপনাকে দিয়ে করাই যে আপনাকে প্রশ্ন করলো বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে। বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে স্যার একটু বুঝেন। এখন আপনাকে প্রশ্ন করছে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, মানে উদ্দীপক কিন্তু এটা আপনাকে প্রথম প্রশ্ন করছে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে। স্যার এখন আপনি আমাকে খুব ভালো করে বলেন বিভব শক্তি সূত্র কি স্যার? ইপি ইকুয়াল টু এমজিএইচ। এখন আপনি আমাকে বলেন এম এর মান কত দেওয়া আছে স্যার? 250 গ্রাম। এটাকে কেজিতে নিলে হবে 0.25 কেজি। এই যে আমি লিখলাম। কথা খুব ভালো করে বুঝেন। এরপরে জি এর মান কত আছে স্যার? 9.8 ms ইনভার্স 2। এখন দেখেন আপনার এইচ এর মান। এখন আপনি যে এইচ বের করবেন, একটু কথাগুলো শুনেন ভালো করে। এইচ যে আপনি বের করবেন, এইচ বের করার জন্য আমি শর্ত দিয়ে দিয়েছিলাম বিভব শক্তির এইচ এর মানে হলো একটা, আর ব্যাগের এইচ এর মানে হলো একটা। এখন বিভব শক্তি নির্ণয়ের সময় এইচটা কি বলছিলাম স্যার? নিচ থেকে উপরের দিকে আপনি অবশ্যই বিভব শক্তি বের করবেন। এখন বিভব শক্তি বের করার সময় যে এইচটা, এখন ধরেন আপনি এইচ এর মানটা আপনি কত দিবেন? কথা কি বুঝছেন? এখন এইচ আমি কি বলছি, বিভব শক্তির বেলা এইচ নিচ থেকে উপর, নিচ মানে হলো এটাই যে এইখান থেকে উপরের দিকে হবে, নিশ্চিত নিচ থেকে উপরের দিকে, মানে নিচ থেকে কোন পর্যন্ত আপনি দিবেন? যেই বিন্দুতে আপনি বের করবেন, আপনি বের করতেছেন কোন বিন্দুতে? বি বিন্দুতে। তাই নিচের বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত মানে এতটুকু হবে আপনার এইচ। তাহলে আপনার এইচটা হবে ঠিক এতটুকু। কথাটা খুব ভালো করে বুঝেন। কথা কি বুঝছেন? আমি আপনাকে বলছিলাম বিভব শক্তি নির্ণয়ের সময় এইচটা হবে নিচ থেকে, এইখান থেকে উপরের দিকে। উপরে কোন পর্যন্ত হবে স্যার? যেই বিন্দুতে আপনি বের করবেন, এই যে বি বিন্দুতে আপনার এতটুকু হবে। কথা কি বুঝছেন? এখন এখান থেকে এই পর্যন্ত এইচের উচ্চতা কত আপনি দেখায় দেখেন স্যার, সবটা যদি হয় আপনার 60। কথা কি বুঝছেন? এখানে এই ভাগ এই ভাগ এই ভাগ 3 ভাগ সমান হবে, তাহলে 60কে 3 দ্বারা ভাগ দিলে হয় 20। তাহলে এতটুকু হলো 20, এতটুকু 20, এতটুকু 20। খুব ভালো করে বুঝেন। আপনার এইখান থেকে পুরোটা উচ্চতা কত বলছে? 60 না স্যার? সবটা উচ্চতা হলো 60। এখন 60 এর মধ্যে ভাগ কটা আছে? একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, এবং তিনটা ভাগ কি পরস্পর সমান। এখন এটা যদি তাহলে 60কে যদি আপনি সমান 3 ভাগে ভাগ করেন কত হবে স্যার? 20 করে হবে। তাহলে নিচ থেকে এই ভাগ এখান থেকে এই পর্যন্ত হলো এই বি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা। তাহলে এখানে কত হবে স্যার? এইটা 20, এটা 20, তাহলে উচ্চতা হবে এখানে 40।
কথা কি বুঝাইতে পারছি? 40 মিটার। কথা কি বুঝছেন? এখন আপনি এখান থেকে অঙ্ক করে ফেলেন। এইচ এর মান, এম এর মান হলো 0.25, জি এর মান হলো আপনার 9.8, এইচ এর মান দিবেন আপনি 40, অঙ্ক করে ফেলবেন। কথা বুঝছেন? এখন আপনাকে যদি একইভাবে বলা হয় সি বিন্দুতে বিভব শক্তি কত হবে, সি বিন্দুতে বিভব শক্তি কত হবে, তাহলে সূত্র এম জি এইচ ফেলবেন। তখন এইচ এর মান কত হবে স্যার? এইচ এর মান বিভব শক্তির বেলা এইচ অবশ্যই নিচ থেকে উপর, নিচ মানে এটা, নিচ থেকে উপর এতটুকু, এতটুকুর মান কত স্যার? একটা ভাগের মান হলো 20। কথা কি বলছেন? এই হলো আপনার হিসাব নিকাশ। তাইলে আমি আশা করতেছি প্রত্যেকটা বিন্দুতে আপনি বিভব শক্তি বের করতে পারবেন। কথা কি বুঝছেন? এখন ধরেন কথার কথা আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করলো, যে আমি এটা একটু মুছে দিই, সেখান থেকে আপনাকে আরেকটা প্রশ্ন করলো, যে কি প্রশ্ন করলো? বি বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো। তাহলে সি বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো। প্রশ্নটা কি বললো স্যার? সি বিন্দুতে প্রশ্ন করলো আপনাকে, সি বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো। আমি কিন্তু পুরাটা থিওরি আপনাকে এই জায়গায় দিচ্ছি, খুব ভালো করে এই জায়গাগুলো বুঝেন। এগুলো কোনো কঠিন ইস্যু না, এগুলো একদম সহজ এবং নর্মাল একটা ইস্যু। আপনারা খুব ভালো করে বুঝেন। ফিজিক্সটা কখনোই উল্টা পাল্টা নিয়মে হয় না, ফিজিক্স একদম নিয়ম মাফিক করে সামনের দিকে আগায়। কথা কি বুঝাইতে পারছি? একটু ব্রেন দিয়ে চিন্তা করবেন, অঙ্ক করা শুরু করবেন, সলভ হবে ইনশাল্লাহ। ক্লাসগুলো খুব ভালো করে বুঝেন। আপনি পড়াশোনা না করলে তো পারবেন না, আপনাকে ঠান্ডা মাথায় কোনো একটা জায়গায় পড়াটা বুঝতে হবে। এখন আপনি অনলাইনে বুঝলে বুঝতে পারেন, আপনি আপনার কোনো যদি অফলাইনে কোনো টিচার থাকে তার কাছে বুঝলে বুঝতে পারেন। ঠান্ডা মাথায় পড়াটা বুঝে এবং সেইটা মোতাবেক আপনাকে সলভ করে যেতে হবে। দেখেন স্যার, আপনাকে বললো সি বিন্দুতে ব্যাগ নির্ণয় করো, আমি আপনাকে ক্লিয়ার কাট বলে দিছি এই অধ্যায়ে কোনো জায়গায় যদি আপনার ব্যাগ নির্ণয় করতে হয় তাহলে এই দুই সূত্র থেকে এক সূত্র ফিক্সড। কথা কি বুঝছেন? এখন আমার উদ্দীপকে যদি সময় দেওয়া থাকে সূত্র বসাবো এইটা, এই যদি সময় দেওয়া থাকে, উদ্দীপকে যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে এই সূত্র বসাবো। এখন আমার এই উদ্দীপকে কোনো জায়গায় কি সময় উল্লেখ আছে? নাই। তাহলে আমি এই সূত্র দিয়ে নিশ্চিত উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া থাকলে এই সূত্র দিয়ে আমি ব্যাগ নির্ণয় করবো। ব্যাগ যদি নির্ণয় করতে চাই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা আমি বসাবো। কথা কি বলছেন? এখন এখানের মানগুলো আমার লাগবে, এখানে থাকায় আমি একটু দেখি স্যার। এখন এখানে যদি থাকায় স্যার ইউ এর মান আমার কত স্যার আপনি বুঝেন? ইউ আমি বের করবো কোন বিন্দুতে, একটু থাকায় দেখেন আমি কিন্তু এই সি বিন্দুতে বের করতেছি। কথা কি বুঝছেন? আমার ইউ কত হবে স্যার? ইউটা একটু আমি যদি আপনাকে বলি, বস্তু কিন্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, বস্তু কিন্তু উপর থেকে কি করতেছে স্যার? নিচের দিকে পড়তেছে। এখন আপনি যে কোনো বিন্দুতে বেগ নির্ণয় করেন না কেন, এই জায়গায় ইউটা হবে স্যার 0। কারণ উপর থেকে যদি কোনো বস্তু পড়ে, উপর থেকে যদি কোনো বস্তু পড়ে মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে ওই সর্বোচ্চ উচ্চতায় তার ভেগটা সবসময় 0 ধরা হয়, কারণ এইখান থেকে আপনার বস্তু পড়তেছে। এখন আপনি যদি বি বিন্দুতে বেগ নির্ণয় করেন, এইখান থেকে বস্তু পড়ে মানে তার আদি বেগ 0 হবে। সি বিন্দুতে বেগ নির্ণয় করলে বস্তু এখান থেকে পড়তেছে, তার মানে এখানে আদি বেগ 0 হবে। ডি বিন্দুতে বেগ নির্ণয় করলেও এখান থেকে বস্তু পড়তেছে, আদি বেগ আপনাকে কি করতে হবে? 0 ধরতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? স্যার আমি আপনাকে বলছি ব্যাগ নির্ণয়ের সময় আপনি যেই বিন্দুতে আপনি ব্যাগ নির্ণয় করেন না কেন, আদি ব্যাগ ইউ এর মান আপনি সবসময় কত ধরবেন স্যার? 0 ধরবেন। এখন এরপরে দেখেন আপনার, এরপরে আপনার জি, জি এর মান অলওয়েজ 9.8। এখন হইলো আপনার এইচ, আমি তাকায় দেখি তো স্যার এইচ এর মানটা আমার কত হবে? আমি কি নির্ণয় করবো স্যার? ব্যাগ, ব্যাগ নির্ণয়ের সময় এইচটা কি স্যার? উপর থেকে নিচে। আমি ব্যাগ নির্ণয়ের সময় এইচ হলো উপর থেকে, উপর মানে হলো এটা, এইখান থেকে নিচের দিকে, এইখান থেকে নিচের দিকে। কোন নিচের দিকে? কোন পর্যন্ত স্যার? সি বিন্দু পর্যন্ত। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হবে এইচ। কথা কি বুঝতে পারছেন? তার মানে এতটুকু হইব এইচ, কারণ ব্যাগ নির্ণয়ের সময় এইচ আমি আপনাকে মুখস্থ করাইছি উপর থেকে নিচে, তার মানে উপর হলো এটা, উপর থেকে নিচে এই পর্যন্ত, মানে এই কোন পর্যন্ত স্যার? যেই বিন্দুতে বের করবো, তাই এতটুকু হইলো আমার এইচ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এতটুকু এইচ এর মান কত? এখানে ভাগ হলো দুইটা, একটা ভাগের মান 20টা, দুইটা ভাগের মান হলো 40, এখানে 40 মিটার। তারপরে আপনি এখানে মান টান বসে অঙ্ক করে ফেলবেন। এই যে আপনি এখানে বসান যে ভি ইকুয়াল টু, যদি আপনি যদি সবটা যদি নিয়ে আসেন স্কোয়ারটাতে রুট হয়ে যাবে, এখানে আপনার 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত হবে স্যার? এইচ এর মান হবে আপনার 40। পরে এখান থেকে আপনি মান বসে অঙ্ক করে ফেলবেন। এই হলো আসলে বিষয়গুলো। কথা কি বুঝছেন? এই টিপগুলো আপনাকে মনে রাখতে হবে। মানে এখানে আপনাকে এইচটা তারা দিতে পারে, এইচটা আপনি মনে রাখবেন যদি আপনি ব্যাগ নির্ণয় করেন সেই এইচটা আপনি উপর থেকে নিচ পর্যন্ত ধরবেন, সর্বোচ্চ উপরের বিন্দু থেকে, মানে উপরে যে বিন্দুতে বস্তুটা থাকবে উপর থেকে নিচের দিকে। নিচে কোন পর্যন্ত? মানে সর্বোচ্চ বিন্দু নিচ, উপর থেকে নিচের দিকে, নিচে কোন পর্যন্ত? যেই বিন্দুতে আপনি বের করবেন সেই বিন্দু পর্যন্ত। কথা কি বুঝতে পারছি? আর যখন আপনি বিভব শক্তি বের করবেন নিচ থেকে উপরের দিকে,
সবার নিচের বিন্দু থেকে নিচের বিন্দু উপরে কোন বিন্দু পর্যন্ত, যে বিন্দুতে বের করবেন সেই বিন্দু পর্যন্ত। কথা কি ক্লিয়ার? স্যার দেখেন এখন আমার বোর্ডে যে প্রশ্নগুলো লেখা আছে সেই প্রশ্নগুলো সমাধান আমি করার চেষ্টা করি। প্রথম যে আপনাকে প্রশ্নটা করা হয়েছে যে এখানে এ বি সি ডি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে, গাণিতিক ব্যাখ্যা দাও। স্যার বস্তুটা পড়তেছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু। কথা কি বুঝছেন? উপর থেকে বস্তু পড়তেছে, এখানে বিন্দু হলো চারটা, এই চারটা বিন্দুতে বস্তুর মোট শক্তি কি থাকে স্যার? ধ্রুব থাকে। কথা কি বুঝছেন? এখন মোট শক্তি ধ্রুব থাকে এই কথার মানে হলো ইয়া বিন্দুতে আপনাকে মোট শক্তি বের করতে হবে, বি বিন্দুতে আপনাকে মোট শক্তি বের করতে হবে, সি বিন্দুতে আপনাকে মোট শক্তি বের করতে হবে, ডি বিন্দুতে আপনাকে মোট শক্তি বের করতে হবে। যদি সবগুলা বিন্দুতে বস্তুর মোট শক্তি সমান থাকে, কথা কি বুঝাইতে পারছি? মানে এ বিন্দুতে মোট শক্তি যত হইলো, বি বিন্দুতে মোট শক্তি যদি ঠিক তত হয়, এবং সি বিন্দুতে মোট শক্তিও যদি তত হয়, এবং ডি বিন্দুতে মোট শক্তিও যদি তত হয়, তাহলে বস্তুর মোট শক্তি কি থাকে? ধ্রুব থাকে। যদি প্রত্যেকটা বিন্দুতে বস্তুর শক্তি সমান হয়, মোট শক্তি সমান হয়, তাহলে ধ্রুব থাকে, অন্যথায় ধ্রুব থাকে না। তাহলে আপনি ক্লিয়ার কাট একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি বলা হয় এ বি সি ডি বিন্দুতে বস্তুর মোট শক্তি ধ্রুব থাকে ব্যাখ্যা করো, তার মানে এ বিন্দুতে মোট শক্তি বের করবেন, বি বিন্দুতে বের করবেন, সি বিন্দুতে বের করবেন, ডি বিন্দুতে বের করবেন। প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি যদি একই হয় তাহলে ধ্রুব থাকে, অন্যথায় ধ্রুব থাকে না। এখন দেখেন স্যার মোট শক্তি কিভাবে বের করবেন। স্যার মোট শক্তি বের করার সূত্রটা একটু এখান থেকে দেখে নেন। স্যার মোট শক্তি বের করার সূত্র হলো, আমি যদি আপনাকে এখানে একটু বলে দিই, স্যার আরেকটা কথা একটু মনে রাখেন, মোট শক্তি যেই কথা, যান্ত্রিক শক্তি একই কথা। কথা কি বুঝছেন? মোট শক্তি যেই কথা, যান্ত্রিক শক্তি একই কথা। তাহলে আমি যদি চাই, তাহলে মোট শক্তি সূত্রটা হলো আমার এমন যে মোট শক্তি সমান সমান ই কে প্লাস ইপি। কথা কি বুঝছেন? আমি ধরেন এ বিন্দুতে মোট শক্তি বের করবো, তাহলে যে কোনো কিছুর মূল্যে এ বিন্দুতে গতি শক্তি বের করতে হবে এবং এ বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, এবং দুইটা একসাথে যোগ দিলে মোট শক্তি বের হয়ে যাবে। আর মোট শক্তি যেই কথা, যান্ত্রিক শক্তি একই কথা। মোট শক্তি যেই কথা, যান্ত্রিক শক্তি। কথা কি বুঝতে পারছেন? মোট শক্তি যেই কথা, যান্ত্রিক শক্তি একই কথা। এখন আমি আপনাকে যে কথা বলছি, আপনাকে যদি বলা হয় এ বিন্দুতে আপনি মোট শক্তি বের করেন, তাহলে যে কোনো কিছুর মূল্যে এ বিন্দুতে গতি শক্তি বের করবেন এবং এ বিন্দুতে বিভব শক্তি বের করবেন, পরে দুইটা একসাথে যোগ দিবেন, এ বিন্দুতে মোট শক্তি বের হবে। কথা বুঝছি? বি বিন্দুতে আপনি বের করতে চান মোট শক্তি, তাহলে বি বিন্দুতে আপনাকে গতি শক্তি বের করবেন, বি বিন্দুতে আপনাকে মোট শক্তি বের করবেন, দুইটা একসাথে যোগ দিবেন, বি বিন্দুতে আপনার মোট শক্তি বের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? নাই স্যার, সমস্যা নেই। তাইলে আমি এখন আমার প্রশ্নের সলিউশনে চলে যাই। প্রশ্নের সলিউশনটা একটু থাকায় দেখেন, আমি যদি ক নাম্বার প্রশ্নের সলিউশনটা আপনাদেরকে নিয়ে করা শুরু করি, তার মানে আমাকে যেহেতু বলছে এ বি সি ডি বিন্দুতে বস্তুর মোট শক্তি ধ্রুব থাকে কিনা, তাহলে সবার আগে আমি এ বিন্দুর ক্ষেত্রে বের করব। আমি একটু দাগ দিয়ে নিই এই জায়গাগুলা। ওকে, আমি প্রথমে লিখি এ বিন্দুর ক্ষেত্রে। এ বিন্দুর ক্ষেত্রে আপনারা ক্লাসটা যারা এখন এই মুহূর্তে করতেছেন, খাতা কলম নিয়ে বসেন এবং এগুলো খুব ভালো করে নোট করে নেন। নোট না করলে এগুলো আপনার মনে থাকবে না। বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করলে ভাই এগুলা কোনো উপকারে আসবে না। এগুলো টেবিলে বসে একদম হাই ডেডিকেশন নিয়ে তারপরে খাতা কলম নিয়ে ক্লাসগুলো করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট ভাই। ফিজিক্স ফাইলে দেওয়ার মতো কোনো কিছু না। তুমি ফেলে দিবা, যে কোনো ভাবে ফিজিক্স কে রাখবে, এটা হবে না। ফিজিক্সকে যত্ন করতে হবে, মনের ভিতর থেকে ফিল করতে হবে এটাকে। ওকে, দেখেন আমি এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুতে প্রথমে কি বের করবো স্যার? ধরেন এ বিন্দুতে আমি বিভব শক্তি বের করবো। তাকায় দেখি স্যার, ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান কত স্যার? 250 গ্রাম ছিল। 0.25 ইন্টু জি এর মান কত ছিল স্যার? 9.8 ইন্টু এইচ এর মান কত স্যার? এখন বলেন স্যার, বিভব শক্তির বেলায় এইচ মানে আমি কি বলছিলাম স্যার? নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে যে বিভব শক্তির এইচ কি? নিচ থেকে উপর। নিচ মানে এটা, এইখান থেকে উপরে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। কথা কি বলছেন? এ বিন্দু পর্যন্ত একদম। সবটা কত ছিল? 60 মিটার। যে আমি এটাকে এখানে 60 দিব। সবটা ক্যালকুলেশন এখন করে দেখি কত আসে। ক্যালকুলেটর কোথায়? দেখেন আমি যদি একটু ক্যালকুলেশনটা যদি আমি করি, 0.25 ইন্টু 9.8 ইন্টু 60, 147। কত আসলো স্যার? 147। স্যার কি এর একক কি হবে বলেন? একক হবে স্যার অবশ্যই জুল হবে। এটার একক কত হবে স্যার? 147 জুল। কেন স্যার? কারণ সকল ধরনের শক্তির একক হলো জুল। কথা কি বলছেন? এ বিন্দুতে আমার বিভব শক্তি বের করা শেষ। এখন এ বিন্দুতে আমি আবার গতি শক্তি বের করব। গতি শক্তি বের করার সূত্র কি স্যার? ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমি একটু দিকে ছাপাই লিখি, নাহলে আসবে না। যে
ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখেন এখন আমি এদিকে হাফ লিখলাম, এম এর মান কত স্যার 0.25 ইন্টু ভি স্কোয়ার। স্যার দেখেন এখন ভি আপনাকে বের করতে হবে না, আপনি এদিকে সুন্দর করে টান দিবেন, টান দিয়ে এখানে ভি বের করে ফেলবেন। ভি বের করার সূত্র কি, এখানে আপনার কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কারণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। কথা কি বুঝছেন? এখন আপনি কোন বিন্দুতে বের করবেন স্যার, এখন বলেন, এখন ভিটা আপনি কোন বিন্দুতে বের করবেন? আমি তো এই বিন্দুতে বের করতেছি, এই বিন্দুতে আমি ভি বের করবো। কথা কি বুঝছেন? এখন আপনি আমাকে একটা কথা বলেন তো, একটা কথা আপনি সবসময় ক্লিয়ারলি মনে থাকবেন, সর্বোচ্চ উচ্চতায়, কথা কি বুঝছেন, মানে এইটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, এই বিন্দু কি স্যার সর্বোচ্চ উচ্চতা, এই বিন্দু থেকে বস্তুটা পড়তেছে, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ সবসময় শূন্য হয়। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত হয়? শূন্য। তার মানে এইখানে আমি জিরো দিব, তো এইটা দিয়ে আমার বের করার কোনো কিছু নেই। সর্বোচ্চ উচ্চতায় তার বস্তুর বেগটা কত দূরে ফেলবেন আপনি? জিরো দূরে ফেলবেন, এটা আমি মুছে দিই। কথা বলতে আপনি একটা জিনিস মনে রাখবেন, এইখান থেকে কিন্তু বস্তু পড়তেছে, তাহলে এইখানে বস্তুর বেগ কত বলেন? শূন্য না, কারণ উপরে একটা বস্তু স্থির থেকে পড়া শুরু করে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত হয়? শূন্য হয়। শূন্য বসা দিলে সবটা হয়ে যাবে শূন্য। এখন আপনি যদি এ বিন্দুতে মোট শক্তি বের করতে চান, তাহলে আপনি কি লিখবেন? এ বিন্দুতে মোট শক্তি লিখেন, এ বিন্দুতে মোট শক্তি। তাহলে এ বিন্দুতে মোট শক্তিটাকে আপনি ই দ্বারা প্রকাশ করে দেন। এ বিন্দুতে মোট শক্তি কি লিখবেন স্যার? এ বিন্দুর গতি শক্তি যোগ এ বিন্দুর বিভব শক্তি, তার মানে ইপি যোগ ই কে, ইপি যোগ ই কে। এখন ইপির মান কত আসছে আপনার? 147 জুল। এটার মান কত আসছে? শূন্য, তার মানে 147 জুল। এইটা হলো আপনার এ বিন্দুতে মোট শক্তি বের হয়েছে। কথা কি বুঝছেন? এখন একইভাবে আপনি বি বিন্দুতে মোট শক্তি বের করবেন। আপনি লিখেন বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে লিখে আপনি আবার বিভব শক্তি বের করেন। প্রথমে ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান কত আছে আপনার? 0.25। স্যার এম এর মান 0.25 কেন বসাচ্ছি বুঝছেন তো? কারণ এটা হলো 250 গ্রাম। কথা কি বুঝতে পারছেন? এটা হলো আপনার 250 গ্রাম, তো গ্রামকে কেজি নিচ্ছি স্যার। এখন জি এর মান কত বলেন? জি এর মান আছে আপনার 9.8 ইন্টু এইচ এর মান কত আছে? আপনি বলেন বিভব শক্তি বলে এইচ কি স্যার? এই যে বিভব শক্তি বলে এইচ, নিচ থেকে উপর, নিচ মানে এটা নিচ থেকে উপরের দিকে, উপরে কোন পর্যন্ত? আমি যে পর্যন্ত বের করবো স্যার বি বিন্দু পর্যন্ত, তো এইখান থেকে এই পর্যন্ত, মানে এতটুকু উচ্চতা কত? এনো তিনটা ভাগের মান 60, তো একটা ভাগের মান কত? 20। তাইলে এই বি বিন্দুতে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে 20 আর 20 40। কথা কি বুঝছেন? 40। তো সবটা একসাথে করলে কত হয় দেখেন, আমি যদি একটু ক্যালকুলেটর চাপ দিই স্যার, ক্যালকুলেটর যদি চাপ দেই, তাহলে 0.25 ইন্টু 9.8 ইন্টু কত হয় স্যার? 40। এখানে আসছে আপনার 98 জুল। কথা কি বুঝছেন? এখন যদি আপনাকে যদি আবার আমি বি বিন্দুতে গতিশক্তি বের করতে বলি, তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার আসবে আপনার। এই যে হাফের জায়গায় হাফ দিলেন, এম এর মান কত স্যার? 0.25 ইন্টু এই যে দেখেন আপনাকে ভি স্কোয়ারের মানটা বের করতে হবে, তাহলে এই জায়গায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখেন আপনি এখানে আপনি এখানে দিয়ে লিখে ফেলবেন। দেখেন স্যার এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। স্যার আপনাকে আমি কি বলছি স্যার? বেগ নির্ণয় করার সময় ইউ এর মানটা সবসময় উপর থেকে তো বস্তুটা পড়তেছে, তাহলে তার ইউ এর মানটা সবসময় কত হয়? শূন্য হয়। ইউ এর মান শূন্য দিবেন, প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 দিবেন, ইন্টু এইচ এর মান কত দিবেন স্যার? ধরেন এইচ এর মান আপনি দিলেন এইচ। তাহলে স্যার বেগ নির্ণয়ের সময় এস কি স্যার? বেগ নির্ণয়ের সময় হলো উপর থেকে নিচ, উপর থেকে উপরে থেকে নিচে কোন পর্যন্ত স্যার? উপরে থেকে বস্তু পড়তেছে, উপরে থেকে নিচে কোন পর্যন্ত? যে বিন্দুতে বের করবেন, বি বিন্দুতে বের করবেন, তার মানে এতটুকু। এতটুকুর মান কত স্যার? 20। আপনার 20। সবটা করে দেখেন কত আসে, দেখেন আপনার কত আসছে এখানে? 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু 20, তার মানে কত আসলো? 392 আসলো। 392। স্যার দেখেন এটা কার মান আসলো স্যার? এটা ভি স্কোয়ারের মান আসলো। কথা কি বুঝছেন? এটা কার মান আসলো? এখানে আমি ব্যাগের এককটা যদি লিখে দিই, এটা কার মান আসলো? ভি স্কোয়ারের মান। তাহলে এখানে কিন্তু আপনি একটা জিনিস তাকায় দেখেন, এখানে কিন্তু আপনি ভি স্কোয়ারের মানই বসাবেন, দেখছেন? তাহলে সরাসরি 392 এখান থেকে বসাই দেন। 392, এই যে বি স্কোয়ারের জায়গায় আমি বি স্কোয়ারের মান আনছি, এটা স্কোয়ার করার দরকার হচ্ছে না, কারণ এখানে আমার বি স্কোয়ারের মানই প্রয়োজন হবে। তাহলে এখন যদি আমি এটাকে যদি ক্যালকুলেশন যদি করি, এই সবটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটার সাথে আমি গুণ দিব, এটার সাথে গুণ দিব কত? 0.25, 0.25। এখন এটাকে আমি ভাগ দিব কত দ্বারা? 2 দ্বারা। ভাগ আবার 2, 49, 4 নাই, 4 নাই জুল। কথা কি বুঝছেন? এখন দেখেন আপনার বি বিন্দুতে এখন আপনি মোট শক্তি বের করেন। এখন আপনি আবার বের করেন বি বিন্দুতে মোট শক্তি, লিখেন বি বিন্দুতে মোট শক্তি ইভি ইকুয়াল টু
বি বিন্দুতে মোট শক্তি আপনি লিখেন ইভি ইকুয়াল টু এই মোট শক্তি মানে গতি শক্তি প্লাস বিভব শক্তি সমষ্টি। এখন বি বিন্দুতে আপনার বিভব শক্তি কত বেরোলো স্যার? 98 জুল, আর ওইটা বেরোইছে আপনার 49। 98 আর 49 দুইটা একসাথে যোগ দেন, তার মানে হলো আপনার 98 যোগ 49। কথা কি বুঝছেন? দিয়া দেখেন তো 98 আর 49 যোগ দিলে কত হয় স্যার? 98 যোগ 49, 49 যোগ 98 মানে 147 আসছে। কত আসছে স্যার? 147 জুল। কথা কি বুঝছেন? এই হলো আপনার বি বিন্দুতে বেরোলো। একইভাবে আপনি সি বিন্দুতে বের করেন, এই যে লিখেন সি বিন্দুর ক্ষেত্রে, আপনি একইভাবে লেখেন এখানে সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে। এখন সি বিন্দুর ক্ষেত্রে আপনি বিভব শক্তি বের করেন স্যার, ইপি ইকুয়াল টু এম জি এইচ। এখন আপনার এম এর মান কত স্যার? 0.25 ইন্টু জি এর মান কত স্যার? 9.8 ইন্টু এইচ এর মান কত বলেন? এইচ এর মান আমি বিভব শক্তির বেলা এইচ বার করবেন, বিভব শক্তির এইচ হলো নিচ থেকে উপর, আপনি সি বিন্দুতে এইচ বার করবেন, তাহলে এখান থেকে বলতো একটা ভাগ, তার মানে এটার মান হবে আপনার 20। তাহলে আমি যদি এটা ক্যালকুলেটরে যদি চাপ দিই, একটু থাকায় দেখি স্যার কত আসবে আমার। স্যার আমি যদি এটা যদি চাপ দিই 0.25 ইন্টু 9.8, 9.8 ইন্টু 9.8 ইন্টু 20 কত আসলো আমার স্যার? 49 আসলো। এটার মান কত আসলো স্যার? সবটার মান আসলো 49 জুল। কথা কি বুঝছেন? এখন আমি এখান থেকে কি বের করবো স্যার? ই কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। একটু থাকায় দেখেন, আমি যদি এই জায়গায় যদি হাফ লিখি, এটার মান 0.25 লিখি, স্যার বললেন স্যার ভি এর মান কত হবে? স্যার ভি এটার মান আপনাকে বের করতে হবে। এখানে আপনি টান দিবেন, সাইডে দিয়ে আপনি করে ফেলবেন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখেন আমি আপনাকে বলছি ইউ এর মান অলওয়েজ 0। আপনি বি বিন্দুতে বেগ বের করেন আর সি বিন্দুতে করেন আর ডি বিন্দুতে করেন, বস্তু কিন্তু সর্বোচ্চ উচ্চতা থেকে পড়তেছে, তার মানে এখানে বেগের মান হবে 0। 2 ইন্টু জি এর মান হলো আপনার 9.8 ইন্টু, কথা কি বুঝছেন? এইচ এর মান কত হবে? আপনি দেখায় দেখেন, এইচ ব্যাক নির্ণয়ের এইচ উপর থেকে নিচ, উপর উপরে মানে এটা উপর থেকে নিচ, মানে উপরে উপর থেকে নিচ মানে এইখান থেকে শুরু হবে, এইখান থেকে কোন পর্যন্ত স্যার? যে বিন্দুতে আপনি বের করবেন। কথা কি বুঝতে পারছি? আপনি বের করতেছেন সি বিন্দুতে, তাহলে সবটার কত? এখানে 20, এখানে 20, মানে এখানে হয়ে যাবে তখন 40। দেখেন স্যার ভি স্কোয়ারের মানটা কত হয় স্যার? এখন আমি যদি এটা যদি করি যে 9.8, 9.8 ইন্টু, আমি যদি এখান থেকে করি যে 9.8, 9.8 ইন্টু 2, 9.8 ইন্টু 2 ইন্টু 40 কত হচ্ছে এটার মান? 784। 784 আসলো, 784। 784 কার মান আসলো? বি স্কোয়ারের মান আসলো। আপনি 784, এটাকে যদি আপনি আবার ক্যালকুলেশন করে এখানে যদি শেষ করেন, 784 যদি আপনি শেষ করেন, একটা যদি ইন্টু দেন 0.25, 0.25, এটাকে আবার আপনি ভাগ দিবেন কয় পারছো? 2 দ্বারা। তো স্যার 98 আসলো, 98। এই যে আপনার আসলো 98 জন। দেখেন এখন আপনার সি বিন্দুতে মোট শক্তি আপনি বের করেন, যে সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি, এটাকে ইসি আপনি লিখে ফেলেন। এখন সি বিন্দুতে মোট শক্তি মানে সি বিন্দুতে বিভব শক্তি এবং সি বিন্দুতে গতি শক্তি, দুইটা আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে। মানে 49 যোগ কত স্যার? 98। তো এখানে আপনার কত হলো স্যার? 147। এখন আপনাকে একইভাবে আবার ডি বিন্দুতে বের করতে হবে। আপনি একটু থাকায় দেখেন, আপনাকে আবার ডি বিন্দুতে বের করতে হবে। এখন আপনি লিখেন যে ডি বিন্দুর ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে, এখন ডি বিন্দুর ক্ষেত্রে যদি আপনি ইপি বের করেন, ইপি ইকুয়াল টু হইলো আপনার এম জি এইচ, এম এর মান 0.25 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত হবে? আপনি একটু আমাকে বলেন এইচ এর মান। স্যার আপনি কোন বিন্দুতে আপনি কি বের করতেছেন স্যার? আপনি বের করতেছেন হলো বিভব শক্তি। কি বের করতেছেন? বিভব শক্তি। বিভব শক্তির বেলা এইচটা কি স্যার? এইচটা হলো নিচ থেকে উপরের দিকে। বিভব শক্তির বেলা এইচ হলো নিচ থেকে উপরের দিকে, যে নিচ থেকে উপরের দিকে এই দিক দিয়ে হবে। কথা কি বুঝছেন? এইখান থেকে কোন বিন্দু পর্যন্ত আমি বের করবো? এইখান থেকে কোন বিন্দু পর্যন্ত বের করবো স্যার? আমি ডি বিন্দুতে বের করতেছি, ডি বিন্দু থেকে ডি বিন্দুর উচ্চতা আছে নাই স্যার? এটা হলো 0। 0 দিয়ে সবটা গুণ করলে কত হয়ে যাবে? 0 স্যার। কারণ আমি যদি ডি বিন্দুতে যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই বিন্দুতে আমি যদি ব্যাকটা বের করতে চাই এখানে দিয়া, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন থাকায় দেখেন আপনার এখানে ব্যাক ইউ এর মান কত হবে? 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ। এইচ এর মান আপনি কত ধরবেন? আপনি বের করতেছেন ব্যাক, ব্যাক মানে উপর থেকে নিচ, উপরে থেকে নিচে কোন পর্যন্ত? ডি বিন্দু পর্যন্ত। উপর থেকে নিচে এই পর্যন্ত সবটার উচ্চতা আপনাকে লাগবে, এটা হলো 60। দেখেন এখানে ভি স্কোয়ারের মানটা কত আসে আপনার? আমি যদি একটু ক্যালকুলেটরে চাপ দিই, চাপ দিলে আপনার হবে 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু 60,
1176 আসলো, 1176 আসলো, 1176। তাহলে আমি যদি মানগুলো যদি বসাই, হাফ ইন্টু এম এর মান হলো আপনার 0.25 ইন্টু ভি এর মান কত আসলো আপনার 1176। এখন দেখেন সবটা আপনি একসাথে ক্যালকুলেশন করেন, 1176 ইন্টু 0.25, তো ইন্টু 0.25, এটাকে আমি ভাগ দিব আবার 2 দ্বারা, ভাগ 2, কত আসলো 147 আসলো। কত আসলো স্যার? 100। একই ভাবে যদি আপনি লিখেন যে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ইসি, সরি সি বিন্দু না, এটা তো ডি বিন্দু, ডি বিন্দুতে মোট শক্তি ইডি ইকুয়াল টু 0 যোগ 147, তাহলে দুটো এখনো যোগ করলে 147 জুল হবে। এখন আপনি একটু থাকায় দেখেন তো, খুব ভালো করে দেখেন স্যার, এখানে আসলে আমি অনেক বড় একটা ম্যাথ হয়েছে, কিন্তু ম্যাথটা আসলে কোনো কিছুই না। আপনাকে বলছিল এ বি সি ডি বিন্দুতে বস্তুর মোট শক্তি ধ্রুব থাকে কিনা, আমি আপনাকে বলছিলাম এ বিন্দুতে বস্তুর মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, ডি বিন্দুতে মোট শক্তি, তিন জায়গায় যদি সমান হয় তাহলে ধ্রুব থাকে, অন্যথায় ধ্রুব থাকে না। এখন এ বিন্দুতে মোট শক্তি আমি বের করছি, ইয়া বিন্দুতে মোট শক্তি আমি বের করছি 147, এরপরে আমি বি বিন্দুতে মোট শক্তি বের করছি, আমার কত বেরোছে 147, এবং সি বিন্দুতে মোট শক্তি বেরোছে 147, এবং ডি বিন্দুতে মোট শক্তি বেরোছে 147। তাহলে পরিশেষে আমি কি বলতে পারি বলো তো স্যার? তাহলে পরিশেষে আমি বলতে পারি ই এ সমান সমান ইবি সমান সমান ইসি সমান সমান ইডি, যেহেতু এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর মোট শক্তি একই, তাই কি থাকে স্যার? ধ্রুব থাকে। কথা কি বোঝাইতে পারছি? আপনি তাহলে লাস্টের দিকে যে ফিনিশিং লাইনটা লিখবেন, আমার নিচের লাইনটা হয়তো দেখা যেতেছে না, আপনি লাস্টের দিকে যে লাইনটা লিখবেন এই অঙ্কটা শেষে, যে ই এ ইকুয়াল টু ইবি, আপনি এটা লিখে দিবেন যে ই এ মানে এ বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু এই যে বি বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু সি বিন্দুর মোট শক্তি ইকুয়াল টু এই যে ডি বিন্দুর মোট শক্তি, এইটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে কি থাকে স্যার? ধ্রুব থাকে, অন্যথায় কি থাকে না? ধ্রুব থাকে না। কথা কি বুঝছেন? মোট শক্তি বের করার যে সিস্টেমটা, এটা তো আমি আপনাকে বলেই দিছি। কথা কি বুঝছেন? এই যে দেখেন, এই হলো আসলে সিস্টেম গুলো আর কি, ম্যাথ গুলা করার। আপনারা খুব ভালো করে ভিতর থেকে ফিল করবেন এবং ম্যাথ গুলা করবেন, ঠিক আছে? এর পরের যে প্রশ্নটা, এর পরের প্রশ্নটা আমাদের কি বলছে, আমরা তাকায় দেখি, এটা একটু মুছে দেই। এর যে পরের প্রশ্নটা, পরের প্রশ্নটা যদি আমি একটু পড়ি, এখানে আপনাকে বলছে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির 1/3 অংশ হবে, 3/1 অংশ হবে। দেখি স্যার, স্যার এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেক জায়গায় আপনাদের আসছে। আপনি যদি ম্যাথ গুলো সলিউশন করতে চান বা সৃজনশীল গুলো করতে চান, তাহলে দেখবেন এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে। তার উপর থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, এই বস্তু তো অবশ্যই উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উপর থেকে যখন বস্তুটা পড়তেছে, উপর থেকে যখন বস্তুটা পড়তেছে, পড়তে পড়তে কত উচ্চতায় তার বিভব শক্তি গতি শক্তির 3/1 অংশ হয়। কথা কি বুঝাইতে পারছি? উপর থেকে একটা বস্তু পড়তেছে, পড়তে পড়তে কত উচ্চতায় আইসা তার বিভব শক্তিটা গতি শক্তির 3/1 অংশ হবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন দেখেন, এখন স্যার বলেন তো একটু, এই বস্তুটা কিন্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই ম্যাথটা পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয়, কিন্তু এই ডাকটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমি এই ডাকে করবো পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর এই ডাকে করবো আমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। কথা বুঝাইতে পারছি? এটা উপর থেকে বস্তু ছেড়ে দিছে, উপর থেকে যেহেতু বস্তু নিচের দিকে পড়ছে, তাহলে অবভিয়াসলি এটা হলো আমার পরন্ত বস্তু। তাইলে আপনি দেখেন, এই প্রশ্নের যদি আপনি উত্তর করতে চান, স্যার দেখেন আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা এমন একটা সিস্টেমে করায় দিব, একদম এই ধরনের যত প্রশ্ন আসুক, আপনি আমার এই উত্তরটার মতো করে সকল প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন। স্যার একটু ভালো করে শুনেন, এই প্রশ্নের উত্তর আপনি জীবনে ভুলবেন না ইনশাল্লাহ। স্যার দেখেন, এই প্রশ্নের উত্তর যদি আপনি করতে চান, আপনাকে প্রশ্ন করছে ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির 3/1 অংশ হবে। প্রথমে আমি একটু একটা চিত্র আঁকবো স্যার। দেখেন, আমি যদি খ নাম্বারটা সমাধান করতে চাই, প্রথমে আমি একটু চিত্র আঁকবো স্যার। চিত্রটা যদি আমি আঁকি, দেখেন এই যে এটা ছিল আমার উদ্দীপক, এখানে বস্তু রাখা ছিল, পুরাটার উচ্চতা আপনার কতটুকু ছিল স্যার? 60 মিটার। এটা কিন্তু আমার স্যার পরন্ত বস্তু, এটা কিন্তু আমার অবভিয়াসলি পরন্ত বস্তু। এটার দেওয়া ছিল আপনার 250 গ্রাম দেওয়া ছিল ভর, চাপ নেই। এখন আপনাকে বলতেছে ভূমি হতে কত উচ্চতায়, আপনি সুন্দর করে বলে দেন সবার আগে, এটা হলো ভূমি, ভূমি হতে এই উচ্চতায়, এই যে উচ্চতায়, ভূমি হতে এই উচ্চতায় এই বিন্দুটা আপনি বি বিন্দু ধরে ফেলেন। স্যার এখানে যেহেতু আপনার বি বিন্দু ছিল, আপনি বি বিন্দু এখানে না ধরেন, আপনি এখানে এক্স বিন্দু ধরে ফেলেন। কথা কি বুঝছেন? এক্স ওয়াই জেড যা ইচ্ছা তাই আপনি ধরতে পারেন। কথা কি বুঝছেন? আপনি ধরে নেন এক্স বিন্দুতে। কথা কি বুঝছেন? ভূমি হতে এই উচ্চতায় এক্স বিন্দুতে,
তাই না? বি বিন্দু আপনি ধরতে পারতেন, এই জায়গায় বি বিন্দু এক জায়গায় আসে বিধায় আমি বি বিন্দু ধরি নাই। কথা কি বুঝছেন? ভূমি হতে এই উচ্চতা আমি ধরলাম, এতটুকু উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 3/1 অংশ হবে। আপনি বলেন তো পুরোটা উচ্চতা যদি 60 হয়, এতটুকু যদি এইচ হয়, তো এতটুকুর মান কত স্যার? এতটুকুর মান হলো আপনার 60 মাইনাস এইচ। 60 মাইনাস এইচ। একটু মনে রাখবেন এতটুকু বিষয়, আর কোনো কিছু আপনাকে মনে রাখতে হবে না। এক্স বিন্দুটা কেমন দেখা যাচ্ছে, আমি একটু এই বিন্দুটা কি বিন্দু দেওয়া যায় আপনি একটু বলেন। ভূমি হতে এই উচ্চতা যে কোনো বিন্দু দিতে পারেন, এখানে এ বি সি আছে বিধায় আমি এগুলো একটু স্কিপ করার চেষ্টা করতেছি। আমি ধরেন এখানে আপনাকে এফ বিন্দুটা দিলাম, এটাই ভালো হয়েছে। যে ভূমি হতে এই উচ্চতায়, ভূমি হতে এই উচ্চতায় মানে এই উচ্চতাটা ধরলাম আমি এই উচ্চতা। কথা কি বুঝাইতে পারছি? ভূমি হতে এই উচ্চতায় এফ বিন্দুতে যে বিভব শক্তি গতি শক্তি এটা হবে। আমি এখানে প্রথমে লিখে দিলাম যে ধরি যে ভূমি হতে কত উচ্চতায় স্যার? এই উচ্চতায়। ভূমি হতে এই উচ্চতায় এফ বিন্দুতে, এফ বিন্দুতে কি হবে স্যার? এই যে এই যেটা বলছে বিভব শক্তি গতি শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি গতি শক্তির 1/3 অংশ হবে। এই ধরনের যত অঙ্ক আপনি পাবেন, মানে উপর থেকে কোনো বস্তু পড়তেছে, উপর থেকে কোনো বস্তু পড়তেছে, যত অঙ্ক আপনি পাবেন, আপনাকে যদি বলে ভূমি হতে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি সমান হবে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 1/9 অংশ, 1/10 অংশ, 1/1 অংশ, 1/5 অংশ, যাই বলুক না কেন, আপনি স্টার্টটা প্রথমে এভাবে দিবেন। যে পরন্ত এটা যদি পরন্ত বস্তু হয়, তার সর্বোচ্চ উচ্চতা সবসময় দেওয়া থাকবে, এটা নিয়ে আপনার কোনো চাপ নেই। আপনি প্রথমে ভূমি থেকে এই উচ্চতা একটা বিন্দু ধরবেন, এই বিন্দুতে কাহিনীটা ঘটবে। কথা কি বুঝছেন? এখন এইটা যদি এই হয়, সবটা যদি 60 হইতো, তাহলে এটার মান কত? 60 মাইনাস এইচ। সবটা যদি 100 হইতো, এটার মান যদি এইচ, তাহলে এতটুকুর মান কত স্যার? 100 মাইনাস এইচ। কথা কি বুঝছেন? ওকে। তার মানে এই বিন্দুতে আপনাকে গেলে খেলাটা কার একটু তাকায় দেখেন, আপনার খেলা হলো বিভব শক্তি আর গতি শক্তির খেলা। তার মানে এই এক বিন্দুতে একবার আপনার গতি শক্তি লাগবে, একবার আপনার বিভব শক্তি লাগবে। একবার আপনি বিভব শক্তি বের করেন যে ইপি ইকুয়াল টু এম জি এইচ। কথা কি বুঝছেন? এখন এম জি এইচ আপনি চাইলে এখানে এম এর মান, জি এর মান আপনি চাইলে বসায় দিতে পারেন, কিন্তু আপনি এখানে কখনোই মানগুলা বসাবেন না। এই টাইপের ম্যাথ গুলো করার জন্য আপনি মানগুলা বসাবেনই না। এই সূত্রটা আপনি ভিতরে আত্মস্থ করে নেন, আপনি ভিতরে আত্মস্থ করে নেন, এইখানে মানগুলা কখনোই বসাবেন না। ওকে স্যার। এরপর আপনার এই বিন্দুতে আবার গতি শক্তি লাগবে, ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় বলেন? ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখেন হাফের জায়গায় আমি হাফ দিলাম, এম এর জায়গায় আমি এম দিলাম। কথা কি বুঝতেছেন? এখন আমি যদি আপনাকে বলি স্যার ইউ এর মান কত হবে বলেন, আমি এই ক্ষেত্রে ইউ এর মান সবসময় আপনাকে 0 বলছি না? বলেন, এই যে আপনি ইউ এর মান দিবেন 0 প্লাস 2gh। এখন তাকায় দেখেন হাফ এম, 0-র লগে এটা যোগ করলে কত হবে? 2gh। এখানে যদি 2 যদি আপনি কেটে দেন, আপনার তাকে কি বললেন তো? এম জি। এই জায়গায় আমার একটু কথা আছে, আপনার তাকে কিন্তু এম জি এইচ। স্যার এইচটা কি আসলে বলেন তো? আপনি আসলে এইচটা কই থেকে পাইছেন স্যার? ব্যাগ থেকে এইচ পাইছেন স্যার। ব্যাগের এইচটা আমি কি পড়াইছিলাম আপনাকে? উপর থেকে নিচ। তার মানে এই এইচটা হলো উপরে থেকে নিচে, এই যে এতটুকু হলো এইচ। তাহলে এতটুকুর মান কত? এতটুকুর মান কি এইচ? না স্যার, এতটুকুর মান হলো 60 মাইনাস এইচ। তার মানে এখানে এইচ তো এইচ নয়, এইচ মানে কত স্যার? 60 মাইনাস এইচ। আপনি এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবেন, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। আমি আপনাকে বলছি এই টাইপের ম্যাথ গুলা করার জন্য আপনাকে অবশ্যই, আপনি প্রথমে বলছেন যে ভূমি হতে এই উচ্চতায় এই যে এফ বিন্দুতে যে গতি শক্তি বিভব শক্তির 1/3 অংশ হবে। কথা কি বুঝছেন? বা 1/4 অংশ, যাই বলবে তাই হবে। এইটা আমি বললাম। বলার পরে এই এফ বিন্দুতে আপনাকে একবার গতি শক্তি বের করতে হবে, একবার বিভব শক্তি বের করতে হবে। এই যে একবার বিভব শক্তি বের করছে, একবার গতি শক্তি বের করছে। এই পাইছেন? কথা কি বুঝাইতে পারছি? ওকে। এই যে একবার আমি বিভব শক্তি বের করছি যে ইপি ইকুয়াল টু এম জি। আপনি এখানে চাইলে এখানে আপনি এখন লিখতে পারেন, এখন। আর এখানে আপনি চাইলে আবার লিখতে পারেন, মানে একটু আপনার লেখাটা সুন্দর হইলো। আপনি এখন লিখে ইপি ইকুয়াল টু এম জি, এখানে এম জি এর কোনো মান বসাবেন না। সব টাকায় দেখেন, এটা বিভব শক্তির বেলা এস মানে কিন্তু এইচ। বিভব শক্তির এইচ ছিল নিচ থেকে উপরের দিকে, নিচ নিচ মানে এটা এখান থেকে উপর দিকে, এতটুকুর মান কত আমি এইচই ধরছিলাম। কথা কি বুঝছেন? এখানে মানগুলো বসানোর কোনো দরকার নেই। কথা কি বুঝছেন? এখন আপনি আবার তাহলে কি করবেন? একবার গতি শক্তি বের করবেন, একবার বিভব শক্তি বের করবেন। বিভব শক্তি আমি বের করে ফেলছি, এখন গতি শক্তি বের করবো। ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফের জায়গায় হাফ থাকলো, এম থাকলো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। হাফ এম বসাইলাম। ইউ এর মান আমি কত বলছিলাম স্যার? উপর থেকে যদি কোনো বস্তু পড়ে, তাহলে তার ইউ সবসময় 0 হয়, ইউ এর মান আপনি 0 বসাবেন। স্যার 2gh আমি এই যে বসাইলাম, 0-র লগে এটা যোগ করলে 2gh হয়, এই যে এটা থাকলো।
টু টু কাটা গেলে এনে থাকে এমজি এইচ, এমজি বসাইলাম। কিন্তু এইচ এর বেলায় কি করছি, এইচ আমি কই থেকে আনছি স্যার, ব্যাগ থেকে আনছি। ব্যাগের বেলায় এইচ কি স্যার উপর থেকে নিছি, উপর থেকে নিস মানে এতটুকু, এতটুকুর মান কত স্যার 60 মাইনাস এস। যে এইচ তো এইচ নয়, এইচ কত স্যার 60 মাইনাস এস। কথা কি বুঝছেন? এখন আপনি প্রশ্ন মতো দিয়ে লিখবেন, দেখেন আমি একটু উপরে লিখতেছি, আপনি এখানে ছেলে প্রশ্ন মতো দিয়ে কি লিখবেন একটু থাকায় দেখেন। প্রশ্ন মতো দিয়ে আপনাকে এইখানে যে কথাটা বলছে আপনি হুবহু এটা বলবেন। এই যে বিভব শক্তি গতি শক্তির 1/3, এনে যেটা বলছে আপনি হুবহু এটা বলবেন। এই যে আপনাকে বলছে বিভব শক্তি, আপনি এখানে লিখবেন এই যে, এই যে আপনি লিখলেন ধরেন এই যে বিভব শক্তি, এই যে বিভব শক্তি কি স্যার, গতি শক্তি, এই যে আপনি লিখলেন এই যে গতি শক্তি, এখানে যেটা বলো এটা বিভব শক্তি গতি শক্তি কি 1/3, এই যে বিভব শক্তি গতি শক্তি 1/3। এইখানে এই লাইনগুলো লেখার সময় অনেকেই অনেক ভুল করে স্যার, এই যে কোনটার সাথে এটা গুণ দিবে এটা বুঝে না। আমি আপনাকে ক্লিয়ার কাট বলে দিছি, দাগটা যেভাবে থাকবে আপনি হুবহু এইভাবে লিখবেন। এই যে বিভব শক্তি ছিল বিভব শক্তি লিখছি, দেখছেন? গতি শক্তি ছিল গতি শক্তি, পরে 1/3 1/3, মানে একদম সেম টু সেম। কথা কি বুঝছেন? এখন আমি যদি এখানে যদি বলি বিভব শক্তিকে স্যার ইপি দ্বারা প্রকাশ করে, গতি শক্তিকে স্যার ই কে দ্বারা প্রকাশ করে, এখানে 1/3। স্যার ইপির মান কত ছিল স্যার আমার এমজিএস, আপনি দেখায় দেখেন আমি যদি ইপির মান যদি এমজিএস লিখি, তারপরে ই কের মান যদি আমি কি লিখি স্যার, ই কের মান কত স্যার এমজি, কত স্যার 60 মাইনাস এস, 60 মাইনাস এস, এখানে কত স্যার 1/3। আমি দিলাম স্যার এই যে ইপির মান লিখলাম এমজিএস, ই কের মান লিখলাম এই যে এটা, পরে 1/3 গুণ আছে 1/3 গুণ দিলাম। স্যার এই জায়গায় আমি চাইলে কি করতে পারি, এই যে স্যার তাকায় দেখেন এই যে এই পক্ষে এমজি এই পক্ষে এমজি, উভয় পক্ষ থেকে এমজি এমজি আউট, এমজি এমজি আউট করে দিলে এই পক্ষে থাকে হলো আপনার এইচ, তো ওই পক্ষে থাকে হলো আপনার 60 মাইনাস এইচ ইকুয়াল টু 1/3। তার মানে একটু এই পক্ষে আপনি থাকায় থাকেন 60 এর লগে একবার 1/3 গুণ আছে, এইচ এর লগে একবার গুণ আছে, তাহলে 60 গুণ 1/3 দেন, পরে এই যে মাইনাস আছে আপনি মাইনাস দিলেন, পরে এখানে আপনার এইচ এর সাথে একবার 1/3 গুণ আছে, তাহলে এখানে এইচ ইকুয়াল টু লিখতে পারি আমি যদি 3 দিয়া 60 রে কাটি, 3 20 60, 20 কে 20 হ্যাঁ 3 20 60 মাইনাস এটা কাটলে h/3, তাহলে এখানে এখানে দিলে মাইনাস এদিকে আসছে প্লাস h/3 ইকুয়াল টু 20। এখন আমি যদি এটা যদি করি, এখানে হলো 3, এখানে যদি কাটি 3h প্লাস 3 3h ইকুয়াল টু 20। কথা কি বুঝছেন? এখানে হলো আমার 4h ইকুয়াল টু 3 ইকুয়াল টু 20। কথা কি বুঝছেন? ভুল টুল করলাম না তো ক্যালকুলেশনে? 60 3 দ্বারা কাটলে 3 দ্বারা 6, 2 হবে 2 h/3, তাহলে এখানে এইটা আর এটা লসগু হইলো 3, এখানে কাটলে 3h প্লাস h, হ্যাঁ ভুল করলাম কত দেখেন, তাহলে এখানে আপনার 4h ইকুয়াল টু কত, আর যদি আমি গুণ দিই 3 দ্বারা 6 60, তাহলে h ইকুয়াল টু কত আসবে, 4 দ্বারা যদি 60 কে ভাগ দেই 4 15 4 15 60, এই যে 15 মিটার, এই যে আমার অ্যান্সার আসে গেল। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? যদি এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম না থাকে তাহলে শুরু থেকে একদম একটা খুব ভালো করে দেখেন। এই জায়গায় আপনার একটা বস্তু রাখা ছিল, এইখান থেকে বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দিছি, আমি বলতেছি ভূমি হতে এই উচ্চতায়, কত উচ্চতায়, এই উচ্চতায় এই বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 1/3 অংশ হবে। কথা কি বুঝছেন? তারপরে আপনার এই বিন্দুতে একবার গতিশক্তি বের করবেন, এই বিন্দুতে একবার বিভব শক্তি বের করবেন। আপনি বিভব শক্তির মানটা সবসময় এমজিএইচ এইখানে রাখবেন, ইপি ইকুয়াল টু এমজিএইচ, আর কিচ্ছু করার দরকার নেই। আর ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারকে ভেঙে আপনি এই পর্যন্ত আনবেন। এই পর্যন্ত কি আপনি আনছেন? ওকে স্যার। এই পর্যন্ত আনার পরে তারপরে আপনাকে শর্ত মতো দিয়ে একটা লাইন লিখবেন। লাইনটা আসলে আপনি কি লিখবেন বলেন? এইখানে যে লিখাটা লিখা থাকবে হুবহু এটা, পরে এটা লিখে আপনি ক্যালকুলেশন করে নামায় দিবেন। আমার ক্যালকুলেশন অনেক বড় হয়ে গেছে কিনা আমি বুঝতেছি না, আপনারা যদি অন্য কোনোভাবে ক্যালকুলেশন করতে পারেন করে নেন, কোনো চাপ নেই, আপনি যে কোনোভাবে ক্যালকুলেশন করেন আমার কোনো আপত্তি নেই, বাট এই ধরনের সকল অঙ্ক আপনি এইভাবেই করবেন। আপনি একটা জিনিস একটু তাকায় দেখেন, এই ডাক্তারে সর্বোচ্চ কি চেঞ্জ করে দিতে পারে স্যার? সর্বোচ্চ উচ্চতা চেঞ্জ করে দিতে পারে, এর বাইরে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারবে না। উচ্চতা চেঞ্জ করে দিলে কি হবে স্যার বলেন? উচ্চতা চেঞ্জ করে দিলে শুধু এতটুকু জায়গায় চেঞ্জ হবে, আর সবটা মোটামুটি সিমিলার থাকবে। এগুলো খুবই সহজ, এগুলো কঠিন না স্যার। ওকে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বেশি কথা না বলি। তা দেখেন আমি এটা তুমি মুছে দিই, আমি এখন পরের প্রশ্নটা করা শুরু করবো। এরপরের প্রশ্নে আপনাকে কি বলছে স্যার, 5 কেজি ভরের একটা বস্তুকে 100 এমএস ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে? তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমি করতে চাই একটু তাকায় দেখেন, এটা যদি আমি 1 নং প্রশ্ন দিই, এটা যদি আমি 2 নং প্রশ্ন দিই, তাহলে 2 নং প্রশ্নের উত্তর যদি আমি করতে চাই, 5 কেজি ভরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এই যে স্যার তাকায় দেখেন, এই যে একটা বস্তু,
এই বস্তুর ভর ধরে নিলাম আমি 5 কেজি, ধরে ধরলাম স্যার 5 কেজি। 5 কেজি একটা বড় বস্তুকে কারা উপরের দিকে নিক্ষেপ করলাম স্যার, কত বেগে নিক্ষেপ করছি? 100 বেগে। যেই বেগে নিক্ষেপ করা হয় এটা তার আদি বেগ, তার মানে ইউ ইকুয়াল টু দেওয়া আছে 100 ms/s। কথা কি বুঝছেন? উপরের দিকে কত বেগে নিক্ষেপ দিলাম স্যার? 100 বেগে নিক্ষেপ করা হলো। কথা কি বুঝতে পারছি? এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। এখন আপনি সুন্দর করে এখান থেকে বলে দিবেন স্যার ভূমি হতে এই সূত্রটা আপনি ধরে নেন। এই যে ধরেন উপরের দিকে এভাবে নিক্ষেপ করা হলো, এখন আমি বলে দিলাম যে এইটা হলো ভূমি, এই যে ভূমি হতে এই উচ্চতায় এই যে বি বিন্দু, এই বি বিন্দুতে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, তিনগুণ, চারগুণ যা বলবে তাই হবে। কথা কি বুঝতেছেন? এতটুকু জায়গায় সমস্যা আছে স্যার? আপনি দেখেন আগের অঙ্কটা যখন আমি করছিলাম ওইটা কিন্তু উপর থেকে বস্তু নিচের দিকে পড়ছিল, মানে পরন্ত বস্তু, আর এটা হলো নিচ থেকে উপরের দিকে উঠছে, মানে এটা বিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর বেলায় যে যদি ম্যাথটা হয় সেম টু সেম আগের মতোই আমরা করব, একটু জায়গায় পার্থক্য হবে। পার্থক্য কোন জায়গায় আমি বলতেছি দেখেন। সবার আগে আপনি ভালো করে চিত্রটা আঁকবেন, যে আপনাকে বলছিল 5 কেজি ভরের একটা বস্তুকে 100 বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। এই যে এখানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, এটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম কত বেগে স্যার? 100 বেগে। যেই বেগে নিক্ষেপ করা হয় ওইটা তার আদি বেগ, তাহলে এখানে আদি বেগ দেওয়া আছে 100। কথা কি বুঝছেন? আমি এখন আপনাকে সুন্দর করে বলে দিলাম ভূমি হতে লাইনটা কি লিখতে পারি, তাহলে প্রথম আগেরটার মধ্যে আমরা লিখবো ধরি ভূমি হতে, ধরি ভূমি হতে এই উচ্চতায়, ভূমি হতে এই উচ্চতায় বি বিন্দুতে, কোন বিন্দুতে স্যার? এই উচ্চতায়, ভূমি হতে এই উচ্চতায় বি বিন্দুতে, এখানে যেটা বলছে এই কাহিনীটা ঘটে স্যার। এখানে কি বলছে স্যার? বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। যে বিভব শক্তি লিখেন, বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। কথা কি বুঝছেন? তাহলে সেম আগের মতো এই বিন্দুতে একবার গতি শক্তি লাগবে, একবার বিভব শক্তি লাগবে। এখানে এখন দিয়ে আপনি লিখেন যে ইপি ইকুয়াল টু mgh। আপনি ইপির মধ্যে যে mgh আছে এটাকে কখনোই আপনি মান টান বসাবেন না, এটা যেভাবে আছে আপনি এভাবে লিখবেন। তখন আপনি এখানে আবার দিয়ে আবার গতি শক্তি বের করবেন, ই ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ দিলেন এম দিলেন, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন আপনি এখানে বলবেন স্যার আগে তো আপনি প্লাস দিচ্ছেন, এখন মাইনাস কেন দিলেন? বাবা আগেরটা ছিল হলো আপনার পরন্ত বস্তু, আর এটা হলো আপনার নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর বেলা সূত্র সবগুলা কি হয়? মাইনাস হয়। কথা কি বলছে? আপনি সবসময় মনে রাখবেন যে পরন্ত বস্তুর বেলায় এখানে ভি এর সূত্র বেলায় এটাকে শুধু মাইনাস হবে। কথা কি বলছে? সূত্র পরন্ত হোক বা নিক্ষিপ্ত হোক, প্যাটার্ন কিন্তু সবটা সেম। একবার গতি শক্তি বের করবেন, একবার বিভব শক্তি বের করবেন। কথা কি বুঝাইতে পারছি? তখন আপনি এখানে প্রশ্ন মতো দিয়ে লাইনটা লিখবেন, বলেন এখানে আপনি প্রশ্ন মতো দিয়ে লাইনটা কি লিখবেন? এখানে আপনাকে যেটা বলছে, বলছে বিভব শক্তি গতি শক্তির, এই যে দেখেন আপনি আপনাকে এখানে বলছে বিভব শক্তি, এই যে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে। বিভব শক্তি কার স্যার? গতি শক্তির। এই যে আমি লিখলাম গতি শক্তি, বিভব শক্তি গতি শক্তির কয় গুণ? 2 গুণ। এই যে এখানে ইনটু 2 দিলাম। কথা কি বুঝছেন? এই হলো সিস্টেম। যদি খালি বলতো বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তাহলে এখানে গুণ দিতেন খালি ইনটু হাফ। কথা কি বুঝছেন? এখানে ইপির মান আপনি বসান, এখানে ইপির মান কত হবে স্যার? mgh। এই যে ইপির মান বসাইছেন আপনি mgh, তাহলে ইকের মান কত হবে স্যার? যে হাফ ইনটু এটা সবটাই ইকের মান, এই যে হাফ এম ইনটু কি স্যার? বি স্কোয়ার মাইনাস এর 2gh। এই যে ইকের মান বসাইছি ইনটু 2 আছে, এই যে আমি ইনটু 2 দিলাম। কথা কি বুঝছেন? এই জায়গা থেকে আমি চাইলে এখানে কি করতে পারি একটু বলেন তো স্যার? এইখানে এম আছে, এম এম উভয় পক্ষ থেকে বাদ, তো এখানে আপনার 2 আছে, দেখছেন এই যে 2 স্যার, এইটা কিন্তু এই যে হাফ, এর সাথে কিন্তু এই 2 গুণ দেবে, গুণাকার আছে, তো উপরে 2 নিচে 2 কাটা, তো এই 2 এই 2 যদি আমি কেটে দিই, তাহলে এখানে এদিকে র্যাম এদিকে র্যাম কাটা, তো এদিকে থাকে কি স্যার? জিএইচ। এদিকে কি থাকবো স্যার? জিএইচ ইকুয়াল টু, এদিকে আপনার কি থাকবো স্যার? ইউ স্কোয়ার মাইনাস আর 2gh। তাহলে এই পক্ষে জিএইচ আছে, ওই পক্ষের জিএইচটা আমি এইদিকে নিয়ে আসবো স্যার। তো এইদিকের জিএইচ আর এইদিকে জিএইচ ছিল মাইনাসের, এদিকে আসে হলো প্লাসের জিএইচ। কথা কি বুঝছেন? ওই পক্ষে আপনার থাকবে ইউ স্কোয়ার। এখানে আছে একটা জিএইচ, এখানে আছে দুইটা জিএইচ, টোটাল কয়টা জিএইচ হলো স্যার? তাহলে জিএইচ হলো আপনার 3টা। এই যে 3টা জিএইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার লিখলেন। স্যার দেখেন এখন আপনি কার মান বের করবেন স্যার? এইচ এর মান বের করবেন। 3g এদিক দিয়ে আছে গুণ আকারে, তো ওই দিক থেকে হবে ভাগ আকারে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 3g। এখন আপনি সুন্দর করে মান বসায় দেন স্যার। ইউ এর মান কত স্যার? আপনাকে বলছে 100 বেগে উপর দিকে নিক্ষেপ করলে, যে বেগে নিক্ষেপ করে এটা তার আদি বেগ, তাহলে 100 স্কোয়ার 3 ইনটু জি এর মান কত স্যার? 9.8। এই সবটা যদি আমি একটু ক্যালকুলেশন করে বের করতে চাই, একটু যদি আমি দেখি, আমার হাতে আসলে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, তাই একটু ক্যালকুলেশনটা করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। 3 ইনটু 9.8 আলাদা করে করা লাগতেছে, কত হলো? 29.4।
তো এখন আপনি 100 স্কোয়ার করবো, 100 ইন্টু 100, এটা কত হলে ভাগ করবো স্যার 29.4 দ্বারা, 29.4, 340 আসছে 13, 340.13 মিটার। এই যে দেখেন স্যার আপনার অ্যান্সার চলে আসছে। কথা কি বুঝছেন? এই যে 340 মিটার উপরে আপনার এই বিভব শক্তি গতি শক্তির কি হবে স্যার? 2 গুণ 3 গুণ 4 গুণ যাই বলে হবে। কথা কি বুঝছেন? এই যে সলিউশনটা আপনি আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে এই টাইপের মানে কত উঁচুতে বিভব শক্তি গতি শক্তি 2 গুণ 3 গুণ 4 গুণ এই প্রশ্নগুলোর উত্তরে আপনাকে পরন্ত বস্তু বলুক বা নিক্ষিপ্ত বস্তু বলুক চাপ নাই। কথা কি বুঝছেন? দুইটা অঙ্ক আপনি খুব সহজে করতে পারবেন। আপনি দেখবেন যদি সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকে ওইটা হবে আপনার পরন্ত বস্তু। কথা কি বুঝছেন? দেখেন আপনার নিক্ষিপ্ত বস্তুর বেলায় কিন্তু সর্বোচ্চ উচ্চতা দেওয়া নাই। কথা কি বুঝছেন? আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় কত বেগে নিক্ষেপ করা হয়েছে ব্যাগটা দেওয়া আছে, কিন্তু পরন্ত বস্তুর বেলায় কোনো ব্যাগ দেওয়া নাই। যদি ব্যাগ দেওয়া থাকে তাহলে এটা নিক্ষিপ্ত বস্তু, যদি সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকে তাহলে এটা পরন্ত বস্তু। তাহলে এখানে স্ট্রেট ফরওয়ার্ড আপনি একটা উচ্চতায় সবার আগে ভূমি থেকে যে কোনো একটা উচ্চতা আপনি ধরে নেবেন, এই উচ্চতায় এই ঘটনাটা ঘটে। তারপরে আপনি এই বিন্দুতে একবার ইপি বের করবেন, একবার ইকে বের করবেন। আর আপনি ক্লিয়ার কাট বলে দিচ্ছি ইপি সবসময় ইপি ইকুয়াল টু এম জি, সেখানে মানটার বসানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই আপনি যে কোনো অঙ্কের ক্ষেত্রে। আর যদি পরন্ত বস্তু হয়, যদি পরন্ত বস্তু হয় ই কেটারে আপনি ভাঙ্গে ভাঙ্গে একটা একদম একটা পর্যায়ে যাবেন। আগে আমি যেটা দেখাইছিলাম যে নিক্ষিপ্ত বস্তু হয় মাত্র বিয়ের সূত্রটা বসাবেন, আর কিচ্ছু করার দরকার নেই, যা করার আপনি এখানে করবেন। তাহলে আপনি এই লাইনটা দিয়ে একটা শর্ত মধ্যে দিয়ে লাইনটা লিখবেন, লিখে তারপরে ক্যালকুলেশন করে ফেলবেন। যদি এর থেকেও সহজ ভাবে কেউ ক্যালকুলেশন করতে পারেন তাহলে করে নেন, আমার কোনো আপত্তি নেই। এই ক্যালকুলেশন এটা তো বাবা ফিজিক্সের কোনো কিছু না, এগুলো গণিতের বিষয়, তোমার যার যেমন ভালো লাগে এমনি করবে। তাহলে আমি যেটা বলতেছি, আজকে আমরা পড়ছি হলো আপনার ফিজিক্সের অধ্যায় 4-এর কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তির এই অঙ্কগুলো তুলনামূলক অন্য অধ্যায় থেকে সহজ, এবং এগুলো আপনারা পারেন না, আপনাদের কঠিন লাগে। যে আমি এই ক্লাসটা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো কাজ শক্তি সম্পর্কিত, একটা হলো ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কিত। কথা কি বুঝছেন? আজকে আমি প্রথমটা নিয়ে কথা বলছি, কাজ ও শক্তি সম্পর্কিত। আমি আশা করতেছি সবগুলো সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ ভালো করে। তাহলে আগামী ক্লাস যেটা হবে পার্ট 2 আমাদের, ওইটা ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কিত হবে। তাহলে এই ক্লাসটা সবাই ডেডিকেশন নিয়ে একদম ভালো করে করেন, এবং আপনাদের যে প্রশ্ন ব্যাংক আছে এবং আপনাদের যে এই বইগুলো আছে যে গাইড বা বিভিন্ন টেস্ট পেপার, ওইখান থেকে ওদের এই টাইপের প্রশ্নগুলো নিয়ে দেখেন, সব প্রশ্ন আপনারা পারবেন ইনশাল্লাহ। আমি কোনোদিন আপনাদেরকে পারবেন। এর পরবর্তী ক্লাসটা পার্ট 2 করে নেবেন, তারপরে এই যে কর্মদক্ষতা যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনি পারবেন, আমি খুব সুন্দর করে বুঝাই বুঝাই আপনাকে দিয়ে পারাই দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা কিন্তু ক্লাস নিয়ে আপনাদের সার্থকতার জন্য, আপনাদের উপকারের জন্য, আপনাদের যদি উপকার হয় তবে আমাদের সার্থকতা হবে। কথা কি বুঝাইতে পারছি? মানে আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকের ভিডিও আমাদের কাছে চান, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদের কথা মতো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসটা অনেক লং হয়ে যেতেছে, এখানে শেষ করে দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।